প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আমি প্রত্যাশা করছি তোমরা আল্লাহ তাআলার রহমতে ভালো আছো। আর আমিও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। কোভিড-19 তথা করোনা ভাইরাসের এই ক্রান্তি লগ্নে শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্ব জুড়ে শিক্ষার্থীদের লেখাপড়া থমকে আছে। শরীয়তপুরের মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ ইতোমধ্যে এবং আরো পূর্বে থেকেই তোমাদের জন্য আয়োজন করে আসছে অনলাইন ভার্চুয়াল ক্লাস। আর তারই ধারাবাহিকতায় আজকের আমার এই ক্লাসটির আয়োজন। ইতোমধ্যে তোমরা অবগত আছো যে তোমরা ইতোমধ্যে MT1 পরীক্ষা সম্পূর্ণ করেছো। সামনে তোমাদের MT2 পরীক্ষা রয়েছে। আর এই MT2 পরীক্ষার সিলেবাস তোমরা ইতোমধ্যে জানতে পেরেছো। অর্থাৎ আমরা MT1 পরীক্ষায় রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পরিবেশ রসায়নের যতটুকু আমরা শেষ করেছিলাম, আজকে আমরা তার সেটুকু অংশ থেকে আমরা শুরু করব এবং যতটুকু আমরা শেষ করতে পারবো তার উপর ভিত্তি করেই আমাদের পরবর্তী MT2 পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আর কথা নয়, এখন আমরা সরাসরি চলে যাব আমাদের আজকের মূল ক্লাসে। তো চলো আমরা আমাদের আজকের মূল ক্লাসে চলে যাই। আমরা MT1 পরীক্ষার পূর্ব পর্যন্ত যে টপিকস তোমাদেরকে পড়িয়েছিলাম, আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস সম্পর্কে তোমাদের একটা ধারণা দিয়েছিলাম। আজকে আমি বিষয়টা নিয়ে ডিটেইলস কথা বলবো। তো প্রথমেই আমি আদর্শ গ্যাস নিয়ে কথা বলতে চাই। আদর্শ গ্যাস আমাদের আজকের টপিকস, আদর্শ গ্যাস। তাহলে আদর্শ গ্যাস কাকে বলে? যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র পুরোপুরি ভাবে অর্থাৎ সম্পূর্ণভাবে মেনে চলে, তাদেরকেই আদর্শ গ্যাস বলা হয়। আমি অন্যভাবে বলতে পারি, যে সকল গ্যাস সকল তাপমাত্রা এবং চাপে গ্যাসের সূত্রসমূহকে সঠিকভাবে সম্পূর্ণরূপে অর্থাৎ পুরোপুরিভাবে মেনে চলে, তাকেই আদর্শ গ্যাস বলে। দুঃখজনক হলেও কথা সত্য, বাস্তবে আদর্শ গ্যাস বলে কিছু নেই। আমি আবারও বলছি, বাস্তবে আদর্শ গ্যাস বলে কিছু নেই। এটি একটি কাল্পনিক ধারণা মাত্র। আমরা বাস্তবে যে গ্যাসগুলো দেখতে পাই সেগুলো হচ্ছে বাস্তব গ্যাস, যেমন হাইড্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, কার্বন ডাই অক্সাইড গ্যাস, হিলিয়াম গ্যাস ইত্যাদি হচ্ছে বাস্তব গ্যাস। আদর্শ গ্যাস বলতে বাস্তবে কিছু নেই, এটি একটি কাল্পনিক ধারণা মাত্র। আদর্শ গ্যাসের ক্ষেত্রে যে বিষয়টিকে বলা হয় যে আদর্শ গ্যাসের আয়তন অতিশয় নগণ্য কল্পনা করা হয়। তো যাই হোক, আমরা আজকে আদর্শ গ্যাস সম্পর্কে জানলাম। তোমরা বই থেকে আদর্শ গ্যাসের বৈশিষ্ট্যগুলো তোমরা একটু জেনে নিবে। এখন আমি আদর্শ গ্যাসের ব্যবহার সম্পর্কে বিস্তারিত কথা বলবো। এ পর্যায়ে আমরা আদর্শ গ্যাস ও তার ব্যবহার শিখব। অর্থাৎ এই আদর্শ গ্যাস কোন কোন কাজে ব্যবহার করা হয়, আদর্শ গ্যাস কোন কোন কাজে ব্যবহার করা হয়। আমি তোমাদের জ্ঞাতার্থে এখানে লিখে দিচ্ছি। আমরা পড়াচ্ছি রসায়ন দ্বিতীয় পত্র, রসায়ন দ্বিতীয় পত্র প্রথম অধ্যায়। রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পড়াচ্ছি পরিবেশ রসায়ন। পরিবেশ রসায়ন পড়াচ্ছি। তো আমরা MT পরীক্ষায় যেটুকু শেষ করেছিলাম তারপর থেকেই আমরা মূলত আজকে পড়ানো শুরু করলাম। তো প্রথমেই আদর্শ গ্যাসের সমীকরণের যদি আমরা ব্যবহার দেখি, তাহলে 1 নাম্বার ব্যবহার হচ্ছে গ্যাসের আণবিক ভর নির্ণয় করা যায়। গ্যাসের আণবিক ভর নির্ণয় করা যায়, অর্থাৎ আণবিক ভর নির্ণয়।
তাহলে আদর্শ গ্যাসের সাহায্যে আমরা গ্যাসের আণবিক ভর নির্ণয় করতে পারি। এখন তোমাদের প্রশ্ন হতে পারে সেটা কিভাবে? আমরা ইতোমধ্যে আদর্শ গ্যাসের সমীকরণ প্রতিপাদন করেছিলাম, যেখানে সূত্রটি ছিল PV nRT। PV nRT, যেখানে n হলো W/m/T। তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি PVm WRT। অতএব m WRT ডিভাইডেড বাই PV। এখানে m হচ্ছে আণবিক ভর, এখানে m হচ্ছে আণবিক ভর। এই m এর মান থেকেই আমরা গ্যাসের আণবিক ভর নির্ণয় করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি দেখলাম তাহলে? যে আদর্শ গ্যাস সমীকরণ ব্যবহার করে গ্যাসের আণবিক ভর অর্থাৎ m WRT ডিভাইডেড বাই PV, এই সমীকরণটি ব্যবহার করে আণবিক ভর বের করতে পারবো, যেখানে W হচ্ছে দ্রবের পরিমাণ, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, T হচ্ছে কেলভিন তাপমাত্রা, P হচ্ছে চাপ এবং V হচ্ছে গ্যাসের আয়তন। তাহলে এই সমীকরণটি ব্যবহার করে আমরা গ্যাসের আণবিক ভর নির্ণয় করতে পারবো। এবারে আমরা আরেকটা সিস্টেমে দেখি যে কতগুলো আমরা ব্যবহার দেখাইতে পারি। দেখো, নাম্বার 2, এই আদর্শ গ্যাস ব্যবহার করে ঘনত্ব নির্ণয় করা যায়। এক কথায় হেডলাইন দিলাম গ্যাসের ঘনত্ব নির্ণয়। গ্যাসের ঘনত্ব নির্ণয় অর্থাৎ আদর্শ গ্যাসের সমীকরণ ব্যবহার করে গ্যাসের ঘনত্ব নির্ণয় করা যায়, অর্থাৎ PV nRT বা PV W/m/T। বা একটা জিনিস তোমরা একটু খেয়াল করো, আমরা এমন ভাবে লিখবো, দেখো WRT PVm বা W/V PM/RT। অতএব W/V সমান কি লেখা যায়? D কত? PM/RT। অর্থাৎ এই সমীকরণ ব্যবহার করে আমরা গ্যাসের ঘনত্ব নির্ণয় করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে আদর্শ গ্যাস সমীকরণ ব্যবহার করে গ্যাসের ঘনত্ব নির্ণয় করা যায়, অর্থাৎ D PM/RT। D PM/RT, যেখানে P হলো গ্যাসের চাপ, M হচ্ছে গ্যাসের আণবিক ভর, আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক অর্থাৎ মোলার গ্যাস ধ্রুবক, T হচ্ছে কেলভিন তাপমাত্রা, আর D দ্বারা বোঝায় ডেনসিটি অর্থাৎ ঘনত্ব। আর এখানে n সমান হচ্ছে মোল সংখ্যা। আমরা যে কোনো বস্তুর মোল সংখ্যা বের করি দ্রব্যের ভরকে আণবিক ভর দ্বারা ভাগ করলে। তাহলে এখানে যদি লিখে দিই, যেহেতু n W/m, যেহেতু n W/m, অর্থাৎ দ্রব্যের ভরকে আণবিক ভর দ্বারা ভাগ করলে মোল পাওয়া যায়। n দ্বারা বোঝায় মোল, অর্থাৎ মোল সংখ্যাকে মিন করে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যে আমরা দুইটা ব্যবহার শিখলাম, যে আদর্শ গ্যাস সমীকরণ ব্যবহার করে গ্যাসের ঘনত্ব নির্ণয় করা যায় এবং গ্যাসের আণবিক ভর নির্ণয় করা যায়। এবার দেখি গ্যাসের আণবিক ভর এবং গ্যাসের ঘনত্ব ছাড়াও আর কি নির্ণয় করা যায়। নাম্বার 3 হচ্ছে আমরা এই আদর্শ গ্যাসের সমীকরণ ব্যবহার করে গ্যাসের ভর নির্ণয় করতে পারি, অর্থাৎ গ্যাসের ভর নির্ণয়। গ্যাসের ভর নির্ণয় কিভাবে? PV nRT বা PV W/m/RT বা WRT PVm বা W PVm ডিভাইডেড বাই RT অর্থাৎ এই সমীকরণ ব্যবহার করে আমরা আদর্শ গ্যাসের ভর খুব সহজেই বের করতে পারি। তাহলে আদর্শ গ্যাসের সমীকরণ ব্যবহার করে আমরা গ্যাসের ভর খুব সহজেই নির্ণয় করতে পারবো।
একইভাবে তোমরা এখানে সাইড ব্রেকেট যদি দিতে চাও n w ভাগ m লেখা যায়, কারণ দ্রব্যের ভরকে আণবিক ভর দ্বারা ভাগ করলে মোল সংখ্যা n পাওয়া যায়। তাহলে আমরা গ্যাসের ভর নির্ণয় করা শিখলাম, অর্থাৎ কিভাবে আমরা গ্যাসের ভর বের করব। এই সূত্রটি ব্যবহার করে আমরা অতি সহজেই গ্যাসের ভর বের করতে পারবো। এবারে আসি গ্যাসের মোল সংখ্যা নির্ণয়। গ্যাসের মোল সংখ্যা নির্ণয়। গ্যাসের মোল সংখ্যা নির্ণয় অর্থাৎ আদর্শ গ্যাসের সমীকরণ ব্যবহার করে আমরা গ্যাসের মোল সংখ্যা নির্ণয় করতে পারবো। সেটি কিভাবে? দেখো, P = nRT বা nRT = PV, অতএব n = PV ভাগ RT। অর্থাৎ এই সমীকরণ ব্যবহার করে আমরা গ্যাসের মোল সংখ্যা খুব সহজেই বের করতে পারবো। অর্থাৎ PV = nRT আর nRT = PV আমরা পক্ষান্তর করলাম, এখান থেকে আমরা মোল সংখ্যা n এর মান বের করলাম, বের করলে PV ভাগ RT হয়ে যায়, যেখানে n হলো মোল সংখ্যা, P হলো গ্যাসের চাপ, V হলো গ্যাসের আয়তন, আর হচ্ছে গ্যাসের মোলার গ্যাস ধ্রুবক বা সার্বজনীন গ্যাস ধ্রুবক, আর T এর মান হচ্ছে কেলভিন এককে তাপমাত্রা। তাহলে আদর্শ গ্যাস সমীকরণ ব্যবহার করে আমরা অতি সহজেই গ্যাসের মোল সংখ্যা নির্ণয় করতে পারবো। এবারে আমরা চলে যাই আদর্শ গ্যাস সমীকরণ ব্যবহার করে আমরা কি কি নির্ণয় করতে পারবো। নাম্বার 5, যে আদর্শ গ্যাস সমীকরণ ব্যবহার করে আমরা গ্যাসের অণুর সংখ্যা নির্ণয় করতে পারবো। তাহলে গ্যাসের অণুর সংখ্যা নির্ণয়। গ্যাসের অণুর সংখ্যা নির্ণয়। আদর্শ গ্যাস সমীকরণ ব্যবহার করে আমরা গ্যাসের অণুর সংখ্যা খুব সহজেই নির্ণয় করতে পারি। সেটি কিভাবে? দেখো, PV = nRT বা nRT = PV, বা আমরা যদি n এর মান রাখি তাহলে PV ভাগ RT পেয়ে যাব, যেখানে n মানে হচ্ছে বড় হাতের N ডিভাইডেড বাই NA কত? PV ভাগ RT। বা আমরা যদি ক্রস গুণ করি তাহলে কি দাঁড়ায়? যে NA গুণন PV nRT। অতএব NA nRT ডিভাইডেড বাই হচ্ছে PV। এই সমীকরণ ব্যবহার করে আমরা অতি সহজেই, এখানে আমি আরেকটু জিনিস বলে রাখি, দেখো, আমরা nRT কত? NAPV। আমরা যদি একটু এদিকে চলে যাই, বা n কত? NART ডিভাইডেড বাই কত? NAPV ডিভাইডেড বাই হচ্ছে RT। NAPV ডিভাইডেড বাই হচ্ছে RT। অতএব n কি দাঁড়ালো? NAPV ডিভাইডেড বাই RT। এই সমীকরণ ব্যবহার করে আমরা খুব অতি সহজেই গ্যাসের অণুর সংখ্যা বের করতে পারি, যেখানে n হলো গ্যাসের অণুর সংখ্যা আর Na হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা, যার মান হচ্ছে 6.023 গুণন 10⁻23। এই হচ্ছে গ্যাসের চাপ, গ্যাসের আয়তন হচ্ছে V, গ্যাসের সার্বজনীন গ্যাস ধ্রুবক হচ্ছে R, এবং T হচ্ছে কেলভিন এককে তাপমাত্রা। তাহলে এই গ্যাসের অণুর সংখ্যা বের করার সমীকরণটি হচ্ছে N NAPV ডিভাইডেড বাই RT। তাহলে এই সূত্র ব্যবহার করে আমরা আদর্শ গ্যাস সমীকরণের সাহায্যে আদর্শ গ্যাসের বা যে কোনো গ্যাসের অণুর সংখ্যা আমরা বের করতে পারব। এরপরে আমরা দেখি নাম্বার 6, গ্যাসের আংশিক চাপ নির্ণয়। গ্যাসের আংশিক চাপ নির্ণয়।
আংশিক চাপ নির্ণয়। অর্থাৎ আমরা আদর্শ গ্যাসের সমীকরণ ব্যবহার করে আমরা কিভাবে গ্যাসের আংশিক চাপ বের করতে পারি। দেখো, V is equal to nRT, বা আমরা P এর মান রাখবো nRT ভাগ হচ্ছে V। তাহলে এই যে P is equal to nRT ভাগ V, এই সমীকরণটি ইউজ করে, এই সমীকরণটি আমরা অ্যাপ্লাই করে যে কোনো গ্যাসের ক্ষেত্রে আংশিক চাপ আমরা খুব সহজেই বের করতে পারবো, যেখানে P হচ্ছে আংশিক চাপ, N হচ্ছে মোল সংখ্যা, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, T হচ্ছে কেলভিন তাপমাত্রা, এবং V ক্যাপিটাল V অর্থাৎ মিশ্রিত দ্রবণের আয়তনকে বোঝায়। অর্থাৎ যেই পাত্রের আংশিক চাপ বের করব ওই পাত্রের আয়তনকে মিন করে ক্যাপিটাল ভি। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আদর্শ গ্যাস জিনিসটা কি। আদর্শ গ্যাস সমীকরণ প্রতিপাদন আমরা পূর্ববর্তী ক্লাসে শিখেছি। আদর্শ গ্যাসের সমীকরণ যেটা পেয়েছিলাম PV = nRT, এই সমীকরণকে ব্যবহার করেই আমরা অনেকগুলো অ্যাপ্লাই শিখলাম যে আদর্শ গ্যাস সমীকরণ কোন কোন কাজে লাগে। এট এ গ্লান্স আমি তোমাদেরকে একটু বলে দিতে চাই যে আদর্শ গ্যাসের সমীকরণ ব্যবহার করে গ্যাসের আংশিক চাপ নির্ণয় করা যায়। অর্থাৎ আদর্শ গ্যাসের সমীকরণ ব্যবহার করে আংশিক চাপ নির্ণয় করা যায়। নাম্বার 2, আদর্শ গ্যাসের সমীকরণ ব্যবহার করে গ্যাসের অণুর সংখ্যা নির্ণয় করা যায়। আদর্শ গ্যাস সমীকরণ ব্যবহার করে গ্যাসের মোল সংখ্যা নির্ণয় করা যায়। নাম্বার 4, আদর্শ গ্যাসের সমীকরণ ব্যবহার করে গ্যাসের ভর নির্ণয় করা যায়। আদর্শ গ্যাসের সমীকরণ ব্যবহার করে আমরা গ্যাসের ঘনত্ব নির্ণয় করতে পারবো। আদর্শ গ্যাসের সমীকরণ ব্যবহার করে আমরা যে কোনো গ্যাসের আণবিক ভর নির্ণয় করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আদর্শ গ্যাস সংক্রান্ত যে বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো। এখন আমরা চলে যাব পরবর্তী টপিকসে। এর আগে আমি তোমাদেরকে ধারণা দিয়েছিলাম মোলার গ্যাস ধ্রুবক। মোলার গ্যাস ধ্রুবক ক্যাপিটাল আর, অর্থাৎ মোলার গ্যাস কনস্ট্যান্ট ক্যাপিটাল আর সম্পর্কে আমি তোমাদের কিছু ধারণা দিয়েছিলাম। আজকে আমরা মোলার গ্যাস ধ্রুবক আর এর কিছু তাৎপর্য শিখব। প্রথমেই আমি মোলার গ্যাস ধ্রুবক অনেকগুলো এককে বের করা যায়। অর্থাৎ মোলার গ্যাস ধ্রুবক আর এর মান সিজিএস এককে আছে, এসআই এককে আছে, লিটার বায়ুচাপ এককে আছে, বোল্টজম্যান ধ্রুবকে রয়েছে। কিন্তু আমাদের তিনটা একক জানা খুবই অপরিহার্য। নাম্বার 1, লিটার বায়ুচাপ এককে আর এর মান কত, সিজিএস এককে আর এর মান কত, এবং এসআই এককে আর এর মান কত। শুধু আর এর মান জানলেই হবে না, আমাদের এক্সামে রিটেনে এসে থাকে যে আর এর মান নির্ণয় করে দেখাও। তাহলে চলো আমরা আর এর মান নির্ণয় করি। আর এর মান নির্ণয়, আর এর মান নির্ণয়। তো প্রথমেই আমরা লিটার বায়ুচাপ এককে আর এর মান নির্ণয় করব। লিটার বায়ুচাপ এককে আর এর মান নির্ণয়। লিটার বায়ুচাপ এককে আর এর মান। তাহলে খুব সিম্পল, তোমরা কঠিন ভাবে নিও না, একদম সিম্পল। তাহলে একটা জিনিস মনে রাখবা যে নামের সাথে লিটার আছে, বায়ুচাপ আছে, অর্থাৎ চাপ আছে এবং লিটার আছে। তাহলে তোমাদের অতি সহজেই মনে রাখা দরকার যে আর এর মান যদি আমি লিটার বায়ুচাপ এককে নেই তাহলে চাপের মানটা হবে অবশ্যই অ্যাটমসফিয়ারে। চাপের মানটা হবে অ্যাটমসফিয়ারে, আর আয়তনটা হবে লিটারে। চাপের এককটা হবে অ্যাটমসফিয়ারে। তাহলে আমরা লিখি, চলো, যে আমরা জানি PV = nRT, বা আমি আগেই বলি যে এই যে অধ্যায়টা অর্থাৎ পরিবেশ ও রসায়ন, এই অধ্যায়ে আদর্শ গ্যাস সমীকরণ PV = nRT এটা এতটা একটা গুরুত্বপূর্ণ ইকুয়েশন যে কোনো ধরনের গাণিতিক সমস্যা সমাধান করার সময় লাগে। অনেক ব্যাখ্যামূলক প্রশ্নের ব্যাখ্যা করতে গেলে আমার এই PV = nRT সমীকরণের সাহায্যে ব্যাখ্যা প্রদান করতে হয়। কাজেই তোমরা এই আদর্শ গ্যাস সমীকরণ PV = nRT এটা ভুলে যাওয়া যাবে না, এটা অলওয়েজ তোমাদের মাথার মধ্যে
রপ্ত করতে হবে। তো চলো আমরা এখানে দেখি, তাহলে nRT ইজ ইকুয়াল টু পিভি, বা আমরা আর এর মান রাখবো, তাহলে পিভি ডিভাইডেড বাই কত, এনটি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু খেয়াল করো, আমি আগেই বলেছি লিটার বায়ুচাপ এককে যখন তোমরা কাজ করবা, অবশ্যই চাপ চাপ পি এর মানটা হবে 1 অ্যাটমসফিয়ার, অর্থাৎ বায়ুচাপ এককে অ্যাটমসফিয়ার, এটিএম তোমরা বলো এটিএম, এটার ফুল মিনিং হচ্ছে অ্যাটমসফিয়ার, যার বাংলা অর্থ হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে লিটার বায়ুচাপ এককে আর এর মান বের করতে গেলে তোমাকে অবশ্যই চাপটাকে অ্যাটমসফিয়ারে নিতে হবে, এবং আয়তন আয়তন ভি সমান হচ্ছে 22, আয়তন ভি হচ্ছে 22.414 লিটার। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যখন লিটার বায়ুচাপ এককে আর এর মান বের করবা, আমি আবারও বলছি চাপের মান অ্যাটমসফিয়ারে হবে, আয়তনের মান হবে লিটারে। তো সেক্ষেত্রে আমরা যদি মানটা বসিয়ে দিই, আর মোল সংখ্যা n is equal to 1 মোল, n is equal to 1 মোল, আর তাপমাত্রা T is equal to কত, 273 কেলভিন, 273 কেলভিন। তোমাদের বইতে থাকতে পারে 273.15 কেলভিন, কোনো প্রবলেম নেই, 273 অথবা 273.15 কেলভিন যে কোনো একটি ব্যবহার করলেই হয়ে যাবে। এবারে আমরা মানটা বসিয়ে দিই, তাহলে পি এর মান কত, 1 অ্যাটমসফিয়ার, ভি এর মান কত 22.4, এন এর মান কত 1, এবং টি এর মান হচ্ছে 273 কেলভিন। এটাকে আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে যেটা হয় সেটা আমরা লিখব, এককটা হবে লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল, এককটা হবে লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ক্যালকুলেশনের কাজটা শুরু করো। তাহলে ক্যালকুলেশন হবে 0.0821, 0.0821। ক্যালকুলেশন একটু কম বেশি হলে তোমরা কনফিউজড হয়েও না, আমি ক্যালকুলেশন করেছি, তোমাদের ক্যালকুলেশনে যেটা হবে ঠিক ওইটাই, তবে এটাই হওয়ার কথা, 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল লিটার বায়ুচাপ এককে আর এর মান নির্ণয়। এবারে আমরা এসআই এককে আর এর মান বের করব, নাম্বার 2। এবার আমরা এসআই এককে আর এর মান বের করব, এসআই এককে আর এর মান নির্ণয়। একটু আগে দেখলাম আমরা লিটার বায়ুচাপ এককে আর এর মান নির্ণয়, এখন আমরা দেখব এসআই এককে আর এর মান। এসআই এককে আর এর মান বের করতে গেলে চাপের মানটা নিতে হবে নিউটন পার বর্গ মিটারে, চাপের মানটা নিতে হবে নিউটন পার বর্গ মিটারে, আর আয়তনটা নিতে হবে ঘন মিটারে। আমি আবারও বলছি, এসআই এককে আর এর মান বের করতে গেলে চাপের এককটা নিতে হবে নিউটন পার বর্গ মিটারে, আয়তনটা নিতে হবে ঘন মিটারে। আমাদের এই অধ্যায়ের যত ধরনের গাণিতিক সমস্যা রয়েছে যেখানে আর এর মানটা বারবার দরকার হয়, সেজন্য এই তিনটা এককে কখন কোন একক ব্যবহার করবা এটা জানাটা খুবই অপরিহার্য। তাহলে চাপ P is equal to 1 অ্যাটমসফিয়ার, আর 1 অ্যাটমসফিয়ার যেই কথা 101.325 গুণন 10 টু দ্য পাওয়ার 3 নিউটন পার বর্গ মিটার, একই কথা। তাহলে চাপ P is equal to 1 অ্যাটমসফিয়ার, আর 1 অ্যাটমসফিয়ার যে কথা 101.325 গুণন 10 টু দ্য পাওয়ার 3 নিউটন পার বর্গ মিটার, একই কথা। 101.325 গুণন 10 টু দ্য পাওয়ার 3, একই কথা। এখন তোমাদের বইতে 10 টু দ্য পাওয়ার 5 থাকলেও তোমরা কনফিউশন হয়ো না, কারণ যখন এখানে 10 টু দ্য পাওয়ার 5 হয় তখন হবে 1.01325, তাহলে 1.01325 হলে এখানে 10 টু দ্য পাওয়ার 5 দেওয়া যায়,
আর যেহেতু আমি 10⁻³ দিয়েছি তাহলে 101.325। এক কথায় এক অ্যাটমসফিয়ার যে কথা 101.325 গুণন 10⁻³ নিউটন পার বর্গ মিটার একই কথা। আয়তন V is equal to 22.414 লিটার। আর 22.414 লিটার আমাকে নিতে হবে ঘন মিটারে, তাহলে 10⁻³ ঘন মিটার। তো প্রিয় শিক্ষার্থীরা, লিটার থেকে ঘন মিটারে যেতে গেলে আমাকে 1000 দিয়ে ভাগ করতে হবে। আর 1000 দিয়ে ভাগ করা যে কথা 10⁻³ দিয়ে গুণ করা একই কথা। আমি আবারও বলছি, লিটার থেকে ঘন মিটারে যেতে হলে আমাকে 1000 দিয়ে ভাগ করতে হয়। আর 1000 দিয়ে ভাগ করা যে কথা 10⁻³ দিয়ে গুণ করা একই কথা। তো চলো আমরা মানগুলো বসিয়ে দিই। আর মোল সংখ্যা n = 1 মোল, অলওয়েজ একই থাকবে। তাপমাত্রাটি 273 কেলভিন অথবা 273.15, যা আছে ওইটাই থাকবে। তাহলে আর এর মান কত আসবে? চাপ P সমান কত? 101.325 গুণন 10⁻³ গুণন, আর আয়তন কত? 22.414 গুণন 10⁻³ ডিভাইডেড বাই 1 গুণন 273। 1 গুণন কত? 273। তাহলে ক্যালকুলেশন করো, তোমরা ক্যালকুলেশন করে দেখো কত হয়। আশা করি তোমরা ক্যালকুলেশন করতে পেরেছো। তো ক্যালকুলেশন করলে যেটা হবে 8.316। এক কথায় কম বেশি হতে পারে, কম বেশি হলে কনফিউশন হওয়া যাবে না, তোমাদের যেটা বের হবে ঠিক ওটাই লিখবে। 8.316 জুল পার কেলভিন পার মোল, এটা হচ্ছে একক। 8.316 জুল পার কেলভিন পার মোল। আর কেউ যদি লেখে জুল পার মোল পার কেলভিন, একই কথা। তাহলে আমরা SI এককে আর এর মান বের করে ফেললাম। এবারে আমরা 3 নাম্বার প্রশ্ন করব, সেটা হচ্ছে CGS এককে আর এর মান নির্ণয়। তো আমরা একটু মুছে নেই, ব্যাস। আমরা সিজিএস এককে যদি আর এর মান বের করি, শিক্ষার্থী বন্ধুরা এক্ষেত্রে খেয়াল করো, এক্ষেত্রে চাপের এককটা হবে ডাইন পার বর্গ সেন্টিমিটারে, আর আয়তনটা হবে ঘন সেন্টিমিটারে। তাহলে শুরুতেই আমরা আয়তনটা বের করে ফেলি, অর্থাৎ 22.414 লিটার। আর লিটার থেকে আমরা যদি মিলিলিটারে যেতে চাই 1000 দ্বারা গুণ করতে হয়। আর মিলিলিটার যে কথা, ঘন সেন্টিমিটার সেই কথা। আমি আবারও বলছি, অর্থাৎ আমি পয়েন্টটা একটু বড় করে দিলাম যে 22.414 লিটার, এটা আমরা স্বাভাবিকভাবে জানি আয়তন হচ্ছে 22.414 লিটার। এখন লিটার থেকে আমাকে ঘন সেন্টিমিটারে যেতে হবে। তো তোমরা জানো লিটার থেকে মিলিলিটারে যেতে হলে 1000 দ্বারা গুণ করতে হয়, অর্থাৎ 10⁻³ দ্বারা গুণ করতে হয়। আর লিটার থেকে মিলিলিটার যে কথা, ঘন সেন্টিমিটার সেই কথা। সেই সূত্র মতে আমরা ঘন সেন্টিমিটার লিখেছি, আর 10⁻³ আমরা গুণ করেছি। এবার আমরা দেখব চাপ বের করব, যে চাপ P = 1 অ্যাটমসফিয়ার। আর 1 অ্যাটমসফিয়ার যে কথা 76 সেন্টিমিটার, পারদ চাপ একই কথা। আমি আবারও বলছি, চাপ P = 1 অ্যাটমসফিয়ার। আর 1 অ্যাটমসফিয়ার চাপ যে কথা 76 সেন্টিমিটার পারদ চাপ একই কথা। তো 76 সেন্টিমিটার পারদ চাপ = 76 গুণন 981 গুণন 13.6 ডাইন পার বর্গ সেন্টিমিটার। ডাইন পার বর্গ, মাঝখানে হাইফেন, ডাইন পার বর্গ সেন্টিমিটার, অথবা ডাইন পার বর্গ সেন্টিমিটার, অথবা আমি একটা
পার দিয়ে দিলাম, এই দাগটা দ্বারা বোঝায় পার, এই দাগটা দ্বারা বোঝায় পার, টাইম পার বর্গ সেন্টিমিটার। তাহলে তোমাদের ভিতরে প্রশ্ন জাগতে পারে যে স্যার, যে ৭৬-এর পরে ৯৮১ কোথায় থেকে আসলো, ১৩.৬ কোথায় থেকে আসলো? আমি আগেই বলেছি চাপকে প্রকাশ করতে হবে ডাইন পার বর্গ সেন্টিমিটার দিয়ে। আমি একটু রাফ করছি, তোমরা একটু খেয়াল করো, একটু রাফ করে দেখাচ্ছি। রাফ, যে আমরা জানি P is equal to H rho G। আমরা ফিজিক্সে একটা সূত্র বরাবরই শিখে থাকি, সেটি হচ্ছে P is equal to H rho G, যেখানে H হচ্ছে গভীরতা অর্থাৎ উচ্চতা। এখানে আমরা যখন কোনো বায়ুমণ্ডলের চাপ যখন বের করি, তখন সমুদ্র পৃষ্ঠের উচ্চতা হিসাব করা হয়। সমুদ্র পৃষ্ঠের সাপেক্ষে আমরা বায়ুমণ্ডলের চাপটাকে হিসাব করে থাকি, আর সেটা কত? ৭৬ সেন্টিমিটার। কত সেন্টিমিটার? ৭৬ সেন্টিমিটার। এবং এটা পারদ চাপের উপর ভিত্তি করে নির্ণয় করা হয়ে থাকে। তাহলে এখানে এইচটা হচ্ছে ৭৬ সেন্টিমিটার গুণন, যেহেতু ৭৬ সেন্টিমিটার পারদ চাপ, সেহেতু পারদের রো মানে হচ্ছে ঘনত্ব, পারদের ঘনত্ব হচ্ছে ১৩.৬ গুণন জি হলো অভিকর্ষজ ত্বরণ, আর অভিকর্ষজ ত্বরণ মানে হচ্ছে 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর যেহেতু আমি সিজিএস এককে করছি, তাহলে মিটার পার সেকেন্ড স্কয়ার হবে না, এখানে সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ারে নিতে হবে। আর 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার যে কথা, ৯৮১ সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার একই কথা। ৯৮১ সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার একই কথা। আমি আরেকটু পরিষ্কার করে লিখছি, ৯৮১ সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। এখন খেয়াল করো, তাহলে এইটা আমি কোথায় পেলাম? ৭৬ গুণন ৯৮১ গুণন ১৩.৬, এটা আমি কোথায় পেয়েছি? P is equal to H rho G, এই সূত্র থেকে পেয়েছি, যেখানে H হলো উচ্চতা ৭৬ সেন্টিমিটার পারদ চাপ, আর রো হচ্ছে পারদের ঘনত্ব ১৩.৬, আর জি হলো অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। যেহেতু সিজিএস একক, সেহেতু আমাকে সেন্টিমিটারে নিতে হবে, সেজন্য ৯৮১ সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। এখন আমাদের দেখো যে এককটা হবে সেটা হচ্ছে ডাইন পার বর্গ সেন্টিমিটার। এখন আমরা মানটা বসিয়ে দিব, এখন আমরা মানটা বসিয়ে দিই। চাপ কত? ৭৬ গুণন ৯৮১ গুণন ১৩.৬, ১৩.৬, ১৩.৬, আর ভি এর মান কত? 22.414, 22.414 গুণন 10 টু দা পাওয়ার 3, 10 টু দা পাওয়ার 3 ডিভাইডেড বাই ১ গুণন টি হচ্ছে ২৭৩। এখন আমরা এটাকে ক্যালকুলেশন করব, এর একক হবে আর্গ পার কেলভিন পার মোল। আমি আবারও বলছি, সিজিএস এককে এককটা হবে আর্গ, এককটা হবে আর্গ। তোমাদের একটু জেনে রাখা ভালো যে ১ জুল সমান 10 টু দা পাওয়ার 7 ইআরজি, আর্গ। তোমাদের এই টার্মটা মনে রাখা উচিত, যে এখানে আমরা কত পাবো, তোমরা একটু ক্যালকুলেশন করে ফেলো। তোমরা একটু ক্যালকুলেশন করো, দেখবে ক্যালকুলেশনের পরে তোমরা যেটা পাবা 8.316, অর্থাৎ সেই এসআই এককের মতোই আসবে, তবে 10 টু দা পাওয়ার 7 আসবে, অর্থাৎ 8.316 গুণন 10 টু দা পাওয়ার 7 আর্গ পার কেলভিন পার মোল, আর্গ পার কেলভিন পার মোল। আগেই বলেছি 1 জুল সমান 10 টু দা পাওয়ার 7 আর্গ। এখন আমি যদি 10 টু দা পাওয়ার 7 আর্গটা বাতিল করে দেই, তাহলে এসআই এককে প্রকাশিত হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা এসআই এককে, সিজিএস এককে এবং লিটার বায়ুচাপ এককে তোমরা সার্বজনীন গ্যাস ধ্রুবক, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এর মান শিখলে। এবারে আমরা একটু অন্য টপিকসে যেতে চাই, এবং সেটি হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্র। আচ্ছা, এখন আমাদের নির্ধারিত টপিকস হচ্ছে ডাল্টনের
আংশিক চাপ সূত্র। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে একটু বলে রাখি, আমি আগে থিওরিটিক্যালের সূত্রগুলো তোমাদের একটা সিস্টেমে নিয়ে আসার পর আমি সমস্ত গাণিতিক সমস্যাগুলো তোমাদেরকে খুব ইজিলি বোঝানোর ট্রাই করব, এবং সেখানে তোমাদেরকে টাইপ ধরে ধরে, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, এই টাইপ ধরে ধরে তোমাদেরকে আমি গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। যেমন বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, গেলুসাকের চাপীয় সূত্র, গ্রাহামের ব্যাপন সূত্র, ডাল্টন আংশিক চাপ সূত্র, আদর্শ গ্যাস সমীকরণ রিলেটেড যত ধরনের গাণিতিক প্রবলেম আছে এগুলো আমরা সলভ করব। এরপর আমরা গতিশক্তির অঙ্কগুলো করব, এরপরে আমরা তোমার বর্গমূল বর্গবেগের অঙ্কগুলো করব, সম্ভাব্য বেগের অঙ্কগুলো করব। এভাবে এই অধ্যায়ের যত ধরনের গাণিতিক সমস্যা রয়েছে আমি ধরে ধরে টাইপ 1, 2, 3, 4 এভাবে আমরা সামনের দিকে অগ্রসর হব। প্রথমেই আমরা থিওরি শিখব, কারণ থিওরি যদি আমাদের ভালোভাবে আয়ত্তে থাকে তাহলে আমাদের গাণিতিক সমস্যাগুলো করতে খুব ইজি হবে। তো চলো আমরা ডাল্টনের আংশিক চাপ সূত্রটি একটু দেখে নেই। ডাল্টনের আংশিক চাপ সূত্রটি কি? ডাল্টনের আংশিক চাপ সূত্রটি হচ্ছে, এটি এমন একটি সূত্র যে একটা পাত্রের মধ্যে, আমি তোমাদের একটু উদাহরণ দিয়ে আগে বুঝিয়ে নেই, একটা পাত্রের মধ্যে দুটা গ্যাস আছে, মনে করো গ্যাস এ আর হচ্ছে গ্যাস বি। একটা পাত্রের মধ্যে দুইটা গ্যাস আছে, গ্যাস এ এবং গ্যাস বি। তবে শর্ত হলো এই দুটি গ্যাস পরস্পর বিক্রিয়াবিহীন হতে হবে, অর্থাৎ বিক্রিয়াহীন হতে হবে। কোনোভাবেই এ গ্যাসের সাথে বি গ্যাস বিক্রিয়া করতে পারবে না, অর্থাৎ রাসায়নিকভাবে এরা নিষ্ক্রিয় হবে। তাহলে রাসায়নিকভাবে বিক্রিয়াবিহীন এমন দুটি গ্যাস উপাদান যদি কোনো পাত্রে রাখা হয় এবং প্রত্যেকটি গ্যাস উপাদান যদি পৃথক পৃথক ভাবে টোটাল পাত্রের আয়তনকে দখল করে নেয়, তাহলে এমত অবস্থায় প্রতিটি গ্যাস উপাদান পৃথক পৃথক ভাবে যে চাপ প্রয়োগ করে, সবগুলো গ্যাস উপাদানের চাপগুলোর সমষ্টি হচ্ছে মোট চাপের সমান। আমি আবারও বলছি, ডাল্টনের আংশিক চাপ সূত্র। একাধিক গ্যাস তোমরা একটু বোঝার চেষ্টা করো যে ডাল্টনের আংশিক চাপ সূত্র দ্বারা মূলত কি মিন করা হয়েছে। যে একাধিক গ্যাস পরস্পর যদি বিক্রিয়াবিহীন হয়, অর্থাৎ একজন গ্যাস আরেকজন গ্যাসের সাথে বিক্রিয়া করে না, এমত অবস্থায় স্থির তাপমাত্রায় এই গ্যাস দুটি যে পরিমাণ আয়তন দখল করে এবং এই গ্যাসের আয়তনটা, এ একটি গ্যাস বি একটি গ্যাস, এরা পরস্পর বিক্রিয়া করে না, এবং এই পাত্রে যখন রাখলাম তখন এরা টোটাল পাত্রের আয়তনটা দখল করেছে। এমত অবস্থায় গ্যাসের আয়তনটা, অর্থাৎ মিশ্রিত গ্যাসের আয়তনটা চাপের প্রভাবে কিভাবে পরিবর্তিত হয় তা বিজ্ঞানী ডাল্টন একটি সূত্রের মাধ্যমে প্রকাশ করেছেন। একে ডাল্টনের আংশিক চাপ সূত্র বলে। তোমাদের জ্ঞাতার্থে আমি আরো একবার বলছি, তোমরা এটা মাঝে মধ্যে পেঁচিয়ে ফেলো যে ডাল্টনের আংশিক চাপ সূত্র আবার কি জিনিস। কিছুই না এটি, অর্থাৎ দুইটা গ্যাস, একটি হলো এ গ্যাস, একটি হলো বি গ্যাস, একটি পাত্রের মধ্যে রাখলাম এবং এরা পরস্পর বিক্রিয়া করে না, তাহলে গ্যাস দুটি পাত্রের একটা আয়তন দখল করবে। ফলে গ্যাস দুটি যখন একত্রে হয় তখন আমরা কি বলি? গ্যাস মিশ্রণ বলি। তাহলে গ্যাস মিশ্রণের মোট আয়তন, তাহলে এটা একটা আয়তন দখল করবে, পাত্রের একটা আয়তন দখল করবে। তাহলে গ্যাস মিশ্রণের মোট আয়তনটা কিভাবে চাপের প্রভাবে পরিবর্তিত হয় এ নিয়ে বিজ্ঞানী জন ডাল্টন একটি সূত্র প্রকাশ করেছেন। এই সূত্রটিকে আমরা বলছি ডাল্টনের আংশিক চাপ সূত্র। এবারে আমরা সূত্রের বিবৃতি করি, সূত্রের বর্ণনা করি। বিবৃতি মানে হচ্ছে বর্ণনা। তাহলে বর্ণনা কি? যে নির্দিষ্ট তাপমাত্রা থাকবে নির্দিষ্ট তাপমাত্রায় পরস্পর বিক্রিয়াবিহীন দুই বা ততোধিক গ্যাস মিশ্রণের
প্রতিটি উপাদান গ্যাস পাত্রের সম্পূর্ণ স্থান দখল করে রাখলে যে চাপ সৃষ্টি করে তাকে বলা হয় আংশিক চাপ। আমি আবারও বলছি যে আংশিক চাপ সূত্রটা বর্ণনা করার আগে তোমাদের বোঝা উচিত যে আংশিক চাপ জিনিসটা কি। একটা পাত্রের মধ্যে আমি যদি দুইটা গ্যাস রাখি, তাহলে দুইটা গ্যাস মিশ্রণ টোটাল পাত্রের আয়তন দখল করে আছে। এখন একটা গ্যাস উপাদান টোটাল পাত্রের আয়তন দখল করেছে, আবার বি গ্যাসটাও টোটাল পাত্রের আয়তন দখল করেছে। আবার যেহেতু গ্যাস দুটি বিক্রিয়াবিহীন অর্থাৎ গ্যাস মিশ্রণ তৈরি করেছে, তাহলে এই গ্যাস মিশ্রণ উভয় গ্যাসই টোটাল পাত্রের আয়তন দখল করেছে। এখন কোন একটি গ্যাস উপাদান, সেটা হতে পারে এ গ্যাস, হতে পারে বি গ্যাস, তাহলে এ গ্যাসটা টোটাল পাত্রের আয়তন দখল করে আছে। এমত অবস্থায় এ গ্যাস এবং বি গ্যাস পৃথক পৃথক ভাবে যেই চাপ প্রয়োগ করে তাকেই বলা হয় আংশিক চাপ। তাহলে এ এবং বি দুইটা গ্যাস মিশ্রণ, এ গ্যাস টোটাল পাত্রের আয়তন দখল করে যে চাপ প্রয়োগ করে তাকে বলে এ গ্যাসের আংশিক চাপ। আবার বি গ্যাস টোটাল পাত্রের আয়তন দখল করে যে চাপ প্রয়োগ করে তাকে বলে বি গ্যাসের আংশিক চাপ। তো বিজ্ঞানী ডাল্টন বলেছেন যে একটা পাত্রে বিক্রিয়াবিহীন দুটি গ্যাস যদি রাখা হয়, পরস্পর বিক্রিয়াবিহীন দুটি গ্যাস যদি রাখা হয়, শুধু দুটি না, দুই বা ততোধিক, দুইয়ের বেশিও হতে পারে, দুই বা ততোধিক বিক্রিয়াবিহীন গ্যাস যদি কোনো পাত্রে রাখা হয়, তাহলে প্রত্যেকটি গ্যাস উপাদান পৃথক পৃথক ভাবে যে চাপ প্রয়োগ করে তাদের সমষ্টির যোগফল, মানে তাদের সমষ্টি মোট চাপের সমান, তাদের সমষ্টি হবে মোট চাপের সমান। মনে করি বা ধরি, একটু খেয়াল করো, আমার দুইটা গ্যাস উপাদান আছে, একটি হলো এ, একটি হচ্ছে ভি। মনে করি গ্যাস মিশ্রণের মোট আয়তন, ভি, ক্যাপিটাল ভি, গ্যাস মিশ্রণের মোট আয়তন বড় হাতের ভি, এর আংশিক চাপ পি অফ এ, বি এর আংশিক চাপ পি অফ বি। এখানে এ বলতে বুঝিয়েছি এ গ্যাসের আংশিক চাপ যদি হয় পি অফ এ, বি গ্যাসের আংশিক চাপ যদি হয় পি অফ বি, তাহলে এখানে দেখি অতএব তাহলে মোট চাপ হবে, P is equal to হবে P of A plus P of B। এটি হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্রের ব্যাখ্যা। অর্থাৎ এ গ্যাসের আংশিক চাপ যদি P of A হয়, বি গ্যাসের আংশিক চাপ যদি P of B হয়, তাহলে দুইটা গ্যাসের আংশিক চাপের যোগফল হবে মোট চাপের সমান। অর্থাৎ এ গ্যাস যে আংশিক চাপ প্রয়োগ করে, বি গ্যাস যে আংশিক চাপ প্রয়োগ করে, এই দুইটা আংশিক চাপের যোগফল হবে মোট চাপ পি এর সমান। আগেই বলেছি আংশিক চাপ কি, হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ আংশিক চাপ? পার্শিয়াল প্রেসার। আংশিক চাপ বলতে বোঝায় যে দুইটা গ্যাস মিশ্রণ পরস্পর বিক্রিয়াবিহীন দুইটা গ্যাস মিশ্রণ কোন পাত্রের সম্পূর্ণ জায়গা দখল করলে বা আয়তন দখল করলে পৃথক পৃথক ভাবে গ্যাস দুটি যে চাপ প্রয়োগ করে তাদের প্রত্যেকটিকে আংশিক চাপ বলে। তাহলে এই গ্যাসের আংশিক চাপ, বি গ্যাসের আংশিক চাপ, এই দুটার যোগফল হবে মোট চাপের সমান। ইহাই হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্র ও তার ব্যাখ্যা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সূত্রটি খুব ভালোভাবে আয়ত্ত করতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমি জানিয়ে আসব, তাই একটু বলে দিচ্ছি। আমরা নেক্সট ক্লাসে আমরা ডাল্টনের আংশিক চাপ সূত্রের সমীকরণ প্রতিপাদন করব। এই সমীকরণটা আমরা গাণিতিকভাবে রাশিমালা প্রতিপাদন করব। এরপরে আমরা গ্রাহামের ব্যাপন সূত্র শিখব। গ্রাহামের ব্যাপন সূত্রের পাশাপাশি আমরা ব্যাপন অনুব্যাপন এই বিষয়গুলো আমরা জানবো। এরপরে আদর্শ গ্যাস সমীকরণের বিচ্যুতির কারণগুলো শিখব। এরপরে আমরা কোন কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে এই বিষয়গুলো শিখব। বর্গমূল গড় বর্গবেগ কি, গতিশক্তি কি, এই রিলেটেড আমরা টপিকস গুলো ইনশাআল্লাহ শিখব।
সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজ আর নয়, আল্লাহ হাফেজ।